গল্পের শুরুতে একজন মহিলা এই তিনজনকে বলতে থাকে এই পুরো দুনিয়া তোমাদের তিনজনকে পপস্টার হিসেবে চিনে, কিন্তু তোমরা পপস্টারের থেকেও আরো অনেক বড় কিছু একটা হবে। তোমরা হবে ডেমন হান্টার্স। শত শত বছর ধরে এই ডেমনগুলো মানুষদের উপর অত্যাচার করে আসছে। ডেমনেরা মানুষদের রূহ চুরি করে ওইটার পাওয়ার তাদের রাজা গিমাকে দিয়ে দিত। পরে একদিন মানুষদেরকে বাঁচানোর জন্য তিনজন যোদ্ধা জন্ম নিয়েছিল। তাদের কণ্ঠের মধ্যে এই পরিমাণ পাওয়ার ছিল যে তারা এই কালো জাদু শক্তিগুলোকে শেষ করতে পারত। তারা সমস্ত কষ্টের মাঝেও তাদের অসাধারণ কণ্ঠ দিয়ে সাহস ও আশায় ভরপুর গান বা গীত গাইত। তাদের কণ্ঠের ওই গানগুলো শুনে মানুষদের আত্মা জেগে ওঠে এবং তারা সবাই একত্র হয়ে যায়। সেজন্য ডেমন হান্টার্সরা সব মানুষদের ভিতরে থাকা শক্তিগুলোকে একত্র করে এই পৃথিবীকে বাঁচানোর জন্য একটা শিল্ড তৈরি করে, যেটার নাম হলো হর্নমুন। জেনারেশন যেভাবে সামনে এগিয়ে যায় সেভাবেই প্রত্যেকটা জেনারেশনে এরকম তিনজনকে ডেমন হান্টার্স হিসেবে চুজ করা হয়, যারা ডেমনদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব পালন করে। তাদের প্রত্যেকেরই প্রধান উদ্দেশ্য এটাই যে এমন একটা শক্তিশালী প্রতিবন্ধক বানানো যেটাকে ডেমনেরা ভেদ করে কোনোদিনও যেন পৃথিবীতে আক্রমণ করতে না পারে। আর এখন এই দায়িত্বটা তোমরা তিনজন পালন করবে। তোমাদের কণ্ঠের মাধ্যমে তোমাদের বিজয় লাভ করার প্রতিভা রয়েছে, আর তোমাদের এই গলার কণ্ঠের মাধ্যমে পৃথিবীর উপরে লাগানো হর্নমুনটা আরও শক্তিশালী হয়ে উঠবে। পরের দৃশ্যে আমরা একটা শোতে হাজার হাজার মানুষদেরকে হান্ট্রিক্স বলে চিৎকার করতে দেখি। হান্ট্রিক্স হলো একটি তিনজন সদস্যের কে পপ গার্ল গ্রুপ। একজনের নাম হলো রুমি, আরেকজনের নাম হলো মীরা, আরেকজনের নাম হলো জয়ী। এরা তিনজন আজকে এখানে তাদের ফ্যানদের জন্য একটা গান পারফর্ম করবে। এজন্য সমস্ত দর্শকরা খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছিল। তখন আমরা ববি নামক এই লোকটাকে দেখি। সে রুমি, মীরা আর জয়ীকে ভিডিও কল করে বলে, তোমরা কোথায়? এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। 50,000 দর্শকেরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করছে। তোমরা এখনো এখানে উপস্থিত হওনি কেন? তোমরা এত দেরি কিভাবে করতে পারো? অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে এটা শুনে তারা অবাক হয়ে যায়, আর প্লেনের জানালার বাহিরে তাকিয়ে দেখে যেখানে অনুষ্ঠান হচ্ছে প্লেন ওইখানে না যেয়ে অন্যদিকে যাচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে যে এই প্লেনটা যারা চালাচ্ছে তারা আসলে মানুষ নয়, তারা ডেমন। রুমি এখানে এসে বলে, নাটক করা বন্ধ করো, আমরা তোমাদের আসল সত্যিটা জেনে গিয়েছি। ডেমনদের সাথে এই তিনজনের একটা ফাইট শুরু হয়ে যায়। তারা তিনজন যেহেতু পপস্টার সেজন্য তারা একটা পপ সং গাইতে গাইতে এই ডেমনগুলোর সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে ডেমনরা এই প্লেনটাকে ভেঙে ফেলে এবং তারাও গান গাইতে গাইতে প্লেন থেকে লাফিয়ে পড়ে এবং সোজা অনুষ্ঠানের জায়গায় চলে আসে এবং দর্শকদের সামনে অসাধারণ একটা গান গাইতে থাকে। তাদের এই অসাধারণ গানের কারণে হর্নমুন নামক ওই শিল্ড আরো শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে আমরা ডেমনসদেরকে দেখি। একটা ডেমন প্রচণ্ড ভয়ে ভয়ে ডেমনদের রাজা গিমার কাছে আসে আর বলে, আমরা এইবারও ওই তিনজন ডেমন হান্টার্সকে ধরতে পারিনি, তারা আমাদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। তাদের রাজা গিমা বলে, প্রত্যেকটা বার আমি তোমাদের কাছ থেকে এরকম হতাশাজনক উত্তর শুনতে পাই। আমি বুঝতে পেরেছি তোমরা কেউই কোনো কাজের না। এটা বলে সে এই ডেমনকে মেরে ফেলে আর রাগান্বিত হয়ে পকা দিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা কেউই কোনো কাজের না, কেউ একটা কাজও ঠিকমতো করতে পারো না। তোমরা কেউই এই কথা বুঝতে পারছো না, যদি ওই ডেমন হান্টাররা হর্নমুন নামক ওই শিল্ডকে তাদের গানের মাধ্যমে গোল্ডেন শিল্ডে পরিবর্তন করে দেয় তাহলে আমরা আর কোনোদিনও পৃথিবীতে যেতে পারবো না। আশেপাশে উপস্থিত সমস্ত ডেমনেরা অনেক ভয় পেতে থাকে। তখন সেখানে একটা ছেলে তার অসাধারণ কণ্ঠে সুন্দর একটা গান গাইতে গাইতে সেখানে চলে আসে। তাদের রাজা গিমা বলে, এত সিরিয়াস একটা মোমেন্টে তুমি এভাবে গান গেয়ে মজা করছো কেন? ছেলেটার নাম হচ্ছে জিনু। জিনু বলে, আমি মজা করছি না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমাদেরকে নতুনভাবে একটা প্ল্যান করতে হবে। আমরা ওই তিনটা মেয়ের সাথে এমনভাবে যুদ্ধ করব যেটা তারা কোনোদিনও কল্পনাও করেনি।
তারা যেটার মাধ্যমে হরমোনকে আরো শক্তিশালী করছে আমরা ওই মাধ্যমটাকেই শেষ করে দিব। আমরা সবাই একটা বয় ব্যান্ড হয়ে হান্ট্রিক্সের সমস্ত ভক্তদেরকে আমাদের পক্ষে নিয়ে আসব। এটা বলে তারা নিজেদেরকে এরকম সুন্দর ছেলেদের রূপে পরিবর্তন করে ফেলে। গিমা বলে, আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি। বিগত 400 বছরে তুমি এমন কোনো কাজ করোনি যেই কাজে তোমার কোনো লাভ নেই। তুমি আমাকে সরাসরি বলো তুমি কি চাও। জিনু বলে, তুমি আমার অতীতের যতগুলো স্মৃতি রয়েছে সেই সমস্ত স্মৃতিগুলোকে আমার ভিতর থেকে চিরতরে শেষ করে দাও। এই কথা বলার পরে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। এরা তিনজন একসাথে কথা বলছিল যে আজকে গানটা গাওয়ার সময় আমি হরমোনে হালকা হালকা গোল্ডেন কালার লক্ষ্য করেছি। তার মানে আমাদের গান গাওয়ার কারণে হরমোন আরো শক্তিশালী হয়ে যাচ্ছে এবং গোল্ডেন রূপে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের নতুন গানটাকে এখনই রিলিজ করতে হবে, এটাই সঠিক সময়। তারপর ববি নামক এই লোকটা তাদেরকে বলে, আজকের অনুষ্ঠানটাও অসাধারণ ছিল। তোমাদের গানের ভিউজ আর পপুলারিটি বেড়েই যাচ্ছে, তোমরা সবার টপে রয়েছো। তারপর তারা তিনজন বাড়িতে আসার পর রুমি তাদের নতুন গানটাকে সাথে সাথেই লঞ্চ করে দেয়। এরা দুইজন যখন একটু রিল্যাক্স করার চেষ্টা করে তখন রুমি তাদের নতুন কস্টিউমটা পরে সেখানে চলে আসে। মীরা আর জয়ী বুঝতে পারে রুমি তাদের নতুন গানটা লঞ্চ করে দিয়েছে। কিছুক্ষণ পর ববি এসে বলে, তোমাদের নতুন গানটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই একদম হিট হয়ে গিয়েছে। এটা শুনে তারা তিনজন অনেক খুশি হয়ে যায়। গানের নাম হচ্ছে গোল্ডেন, আর গানটা শুনতে আসলেই সেই লাগে। যাই হোক, একটা ইন্টারভিউতে তারা তিনজন বলে আজকে রাতে আমাদের অসাধারণ গানের একটা লাইভ পারফরমেন্স হবে। তারপর তারা আজকে রাতের লাইভ পারফরমেন্সের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। তখন আমরা দেখি ডেমনদের শরীরে যেরকম একটা দাগ বা চিহ্ন থাকে রুমির শরীরেও ওই রকমই একটা চিহ্ন রয়েছে। এই ডেমনদের চিহ্নর বিষয়ে আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, তারা যখন রাতের লাইভ শোর প্র্যাকটিস করছিল তখন রুমির গলায় একটা প্রবলেম হয়, যার কারণে সে ভালোভাবে গান গাইতে পারছিল না। রুমি বলে, আমার একটু ব্রেকের প্রয়োজন। এটা বলে সে একটা রুমে এসে আয়নায় দেখতে পায় তার গলার কাছে ওই ডেমনের চিহ্নটা আরো একটু বড় হয়ে গিয়েছে, আর এটার জন্যই সে ভালোভাবে হয়তো গান গাইতে পারছে না। সে খুবই চিন্তিত হয়ে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। আমরা জানতে পারি রুমির শরীরে এরকম ডেমনের চিহ্ন থাকার কারণ হলো রুমির বাবা একজন ডেমন ছিল আর রুমির মা একজন হান্টার ছিলেন। রুমি যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। তারপর থেকে সেলিন নামক একজন মহিলা তাকে বড় করে তোলে। সেলিন ছোটবেলায় রুমিকে বলেছিল, তোমার শরীরের এই ডেমনের চিহ্নগুলো থাকলেও তুমি ওদের মতো না, তুমি একদম তোমার মায়ের মতো। যখন হরমোন সর্বোচ্চ লেভেলের শক্তিশালী হয়ে যাবে তখন সমস্ত ডেমনরা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর এটার সাথে তোমার এই ডেমনের চিহ্নগুলোও শেষ হয়ে যাবে। আর বর্তমানে রুমি তার শরীরের এই ডেমনের চিহ্নগুলো অনেক বছর ধরেই তার বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রেখেছে, আর এটা যেন কেউ না জানতে পারে সেজন্য সে তার বান্ধবীদের সাথে বাথ হাউসেও যেতে চায় না। রুমি বুঝতে পারে যতদিন না তার শরীরের এই চিহ্নগুলো চলে যাচ্ছে ততদিন পর্যন্ত কিছুই ঠিক হবে না। রুমি এই চিহ্নর জন্য বাড়ির ছাদে এসে কান্না করতে থাকে আর বলে, এই চিহ্নর জন্য যদি আমার কণ্ঠে কোনো সমস্যা হয় তাহলে আমি এই পৃথিবীকে কিভাবে বাঁচাবো? সফলতার এত কাছে এসে এইসব কিছু কেন হচ্ছে? এগুলো বলে সে যখন মাটিতে একটা ঘুষি মারে তখন সে হরমোনের উপর একটা লাল আলোর আভা দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে। রুমির দুইজন বান্ধবী মীরা আর জয়ীও বুঝতে পারে আজকে রুমির মন খারাপ, তাই তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, আজকে যেই লাইভ শো হওয়ার কথা ছিল সেটা আমরা অন্য কোনো একদিন প্ল্যান করব। আর লাইভ শো দেখার জন্য যেই 10,000 দর্শক এসেছে তাদেরকে ববি হ্যান্ডেল করে নিবে। রুমি বলে, কিন্তু আমার মনে হয় না আমি লাইভ শো করতে পারবো, কারণ আমার ভয়েস তেমন একটা ঠিক নেই। মীরা বলে, তাহলে তুমি সময়ের আগে গানটা রিলিজ করলে কেন? রুমি বলে, কারণ আমরা বিজয়ের অনেক কাছে রয়েছি আর এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার বান্ধবীরা বলে, তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা অবশ্যই করে নেব। আর তুমি যেহেতু এখন গান গাইতে পারবে না তাই আমরা এই শোটা ক্যান্সেল করে দিব। রুমি বলে, আমরা এটা ক্যান্সেল করতে পারবো না। এই শোটা সফলভাবে শেষ করতে পারলেই হরমোন এই পুরো বছরের জন্য শক্তিশালী হতে পারবে। জয়ী বলে, তুমি চিন্তা করো না, আমরা যেহেতু সবাই একসাথে আছি তাই কোনো সমস্যাই আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা অবশ্যই জিততে পারবো। পরের দিন সকালে তারা রুমির গলার সমস্যার সমাধান করার জন্য একজন ডাক্তারের কাছে আসে।
ডাক্তার সাহেব এভাবে রুমির গলায় কি সমস্যা রয়েছে সেটা খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণ পর ডাক্তারের সাথে অনেক হাস্যকর সময় কাটানোর পর ডাক্তার তাদেরকে একটা ঔষধ দিয়ে দেয়। তারা ঔষধ নিয়ে বাহিরে আসলে সামনে থেকে এই ছেলেদেরকে আসতে দেখে, আর ছেলেগুলোর দিকে কেমনে তাকায় থাকে দেখেন। ছেলেটা যখন এখান দিয়ে যাচ্ছিল তখন রুমির সাথে হালকা একটু ধাক্কা লাগে। তো রুমি যখন পড়ে গিয়েছিল তখন স্বাভাবিকভাবেই একটা ছেলে তাকে হাত দিয়ে ওঠাতে সাহায্য করবে, কিন্তু আমাদের জিনু এটা না করে নিজের কাঁধ পরিষ্কার করে বলে একটু সাবধানে হাঁটাচলা করো, এটা বলে তারা চলে যায়। এত হ্যান্ডসাম একটা ছেলের তাদের মতো বিউটিফুল মেয়েদের সাথে এরকম ব্যবহার করার জন্য তারা মুখ ফুলিয়ে বলতে থাকে ছেলেগুলো একটুও কিউট না, ওদের চেহারাগুলো একদম বান্দরের মতো। তখন তারা একটা মিউজিকের শব্দ শুনতে পায়, আর এখানে এসে দেখে ওই ছেলেগুলো একটা গান গাইতে শুরু করেছে এবং তাদের গান শুনে আশেপাশের সবাই অনেক পছন্দ করছে। এরা তিনজন বুঝতে পারে যে এই ছেলেদের একটা বয় ব্র্যান্ড রয়েছে। যাই হোক, এরা তিনজন এই ছেলেদের গলায় আর হাতে এরকম চিহ্ন দেখে বুঝতে পারে যে এরা আসলে মানুষ নয়, এরা আসলে ডেমন। তাদের এই অসাধারণ গানটা শেষ হলে তারা বলে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, আমাদের নাম হচ্ছে সাজা বয়েজ। এটা বলে তারা অদৃশ্য হয়ে যায়। এরা তিনজন ভাবতে থাকে এই ডেমন বয় ব্যান্ডের এখানে এসে এরকম নাচ গান করার কারণ কি। তারা এই ডেমনদের সাথে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং একটা সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করার জন্য তাদের পিছু করতে করতে একটা ছেলেদের বাথ হাউসে চলে আসে। তখন সেখানে অনেকগুলো পানির ডেমন চলে আসে এবং এই তিনজনের সাথে পানির ডেমনদের একটা ফাইট শুরু হয়ে যায়, আর রুমি জিনুর উপর আক্রমণের জন্য এগিয়ে যায়। ফাইটের সময় জিনু রুমির হাতে এখানে ডেমনদের একটা চিহ্ন দেখতে পায় আর অবাক হয়ে বলে তার মানে তুমি অর্ধেক মানুষের মতো আর অর্ধেক ডেমনদের মতো। তখন সেখানে তার বান্ধবীরা চলে আসে। রুমি তাদের কাছ থেকে এই চিহ্নটা লুকানোর চেষ্টা করে। সেই সময় জিনু রুমির হাতের এই ডেমনের চিহ্নটা লুকাতে তাকে সাহায্য করে। এই যুদ্ধটা শেষ হওয়ার পর তারা যখন এখান থেকে বাহিরে আসে তখন আমরা দেখি একটা ডেমন এই বাথ হাউসে একজন বৃদ্ধ লোকের রুহ চুরি করে নেয়। অন্যদিকে জিনু যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে সে ডেমনদের দুনিয়ায় চলে আসে। তাদের রাজা গিমা জিনুর গানের প্রশংসা করে বলে আমার এটা দেখে আশ্চর্য লাগছে যে তোমার প্ল্যানটা কাজ করছে। জিনু বলে এটা তো শুধুমাত্র শুরু হয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি আবারও পৃথিবীতে পাঠাও যাতে আমি তোমার সুখবরের ব্যবস্থা করতে পারি। গিমা বলে ওই তিনটা ডেমন হান্টারের মধ্যে একটা মেয়ের শরীরে আমার কিছু চিহ্ন রয়েছে, কিন্তু আমি কখনোই তার উপর নিজের কন্ট্রোল করতে পারবো না। জিনু বলে এটা তো অনেক ভালো কথা, কারণ যার শরীরে আপনার চিহ্ন রয়েছে সে অবশ্যই অনেক আনকমফোর্টেবল ফিল করে, তাই আমি তাকে খুঁজে বের করে তার এই দুর্বলতার মাধ্যমেই তাকে হারিয়ে দেব। এটা শুনে গিমা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি এরা তিনজন এখান থেকে সামনে তাকিয়ে হনমুনের উপর অনেক লাল চিহ্ন বা ক্ষতির চিহ্ন দেখতে পায় আর অবাক হয়ে ভাবতে থাকে হনমুনের এত ক্ষতি কিভাবে হলো, এটা তো অনেক দুর্বল হয়ে গিয়েছে। হনমুনের এত খারাপ অবস্থা আমরা এর আগে কখনো দেখিনি। তার মানে গিমা জেনে গিয়েছে যে আমরা হনমুনকে গোল্ডেন করার চেষ্টা করছি, সেজন্য সে এটা আটকানোর জন্য ওই ছেলেদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। জয়ী বলে তুমি চিন্তা করো না, ওই ছেলেদের গানগুলো কেউই মনে রাখবে না। এটা বলার সাথে সাথেই সেখানে ববি চলে আসে আর বলে ওই ছেলেগুলো আমাদের বিজনেস বন্ধ করে ছাড়বে। ওই ছেলেদের যে একটা টিম রয়েছে সাজা বয়, সেটা পৃথিবীতে অনেক ব্যাপক গতিতে জনপ্রিয়তা অর্জন করছে। পৃথিবীর সব মানুষেরা শুধু তাদের গান শুনছে আর সেটার উপর রিলস বানিয়ে বেড়াচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তখন রুমি হনমনের এই খারাপ অবস্থা দেখে চিন্তা করে বলে আমাদেরকে এখন এই পৃথিবীর জন্য আর আমাদের ফ্যান্সদের জন্য আমাদের এই যুদ্ধটা করতেই হবে। আমাদের খুবই ধামাকাদার একটা শো করতে হবে, আমাদের এমনভাবে পারফর্ম করতে হবে যাতে মানুষেরা সাজা বয়কে ভুলে সম্পূর্ণ আমাদের দিকে অ্যাটেনশন দেয়। আমরা এমন একটা গান লিখব যেই গানে আমরা সাজা বয়কে ইচ্ছা মতো রোস্ট করব আর ডেমনরা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানেই পাঠিয়ে দিব। এই কথোপকথন শেষ হওয়ার পর রুমি যখন তার রুমে আসে তখন সে বারান্দায় 3 চোখওয়ালা একটা পাখিকে দেখতে পায় যার মাথায় একটা ছোট্ট টুপি ছিল। সে পাখিকে দেখার জন্য বারান্দায় আসলে এখানে একটা টাইগারকে দেখতে পায়। টাইগারটা তার মুখের ভিতর থেকে একটা চিঠি বের করে। ওই চিঠিটা জিনু পাঠিয়েছে আর লিখেছে আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা পড়ে রুমি প্রথমে দেখা করতে রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়
আর ওই টাইগারকে ফলো করতে করতে এখানে চলে আসে আর সামনে জিনুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার উপর আক্রমণ করে। কিন্তু এটা শুধুমাত্র একটা পুতুল ছিল। সেই সময় আসল জিনু আসলে রুমি তার উপরেও আক্রমণ করতে শুরু করে। জিনু বলে, আমি শুধু তোমার শরীরের ওই ডেমনদের দাগের বিষয়ে কথা বলতে এসেছি। আমি চাইলে তোমার বন্ধুদেরকে এই কথাটা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি জানি তারা এই কথা জানে না। আর আমি এখন শিওর হয়ে গিয়েছি তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ডেমন, যে পৃথিবীতে একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। রুমি বলে, আমি কোনো ডেমন না, আমি শুধু একজন হান্টার। জিনু বলে, তাহলে তোমার শরীরে এই চিহ্নগুলো আসলো কিভাবে? রুমি বলে, এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। জিনু বলে, আমি তোমার এই বিষয়টা বুঝতে পারছি। রুমি বলে, তুমি একটা ডেমন, তুমি কোনো কিছু অনুভব করতে পারো না। জিনু বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমরা সবকিছুই অনুভব করতে পারি, আমাদেরও ভালো লাগা খারাপ লাগা সবকিছুই রয়েছে। সেজন্যই তো গিমা আমাদেরকে এখনো কন্ট্রোল করে রেখেছে। তোমার শরীরে এরকম ডেমনদের চিহ্ন থাকা সত্ত্বেও গিমা তোমাকে এখনো কন্ট্রোল করতে পারেনি, এটা তোমার সৌভাগ্য। আজ থেকে 400 বছর আগে আমি ও আমার পরিবার অনেক কষ্টে জীবনযাপন করতাম। আমার কাছে শুধু ছোট্ট একটা গিটারের মতো কিছু একটা ছিল। আমি ওইটার সাহায্যে রাস্তায় গান গাইতাম, কিন্তু এতে আমার তেমন কোনো ইনকাম হতো না। আমাদের বাড়িতে খাবার ছিল না, আমরা ক্ষুধার্ত ছিলাম। আর তখনই আমার ভিতর থেকে আমি একটা কণ্ঠ শুনেছিলাম। ওই কণ্ঠটা গিমার ছিল। সে আমাকে বলেছিল সে আমাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। আর হঠাৎ করেই এক রাতের মধ্যে আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যায়। দেশের রাজাও আমার গান শুনতে অনেক পছন্দ করে এবং আমি আমার পরিবারের সাথে রাজপ্রাসাদে থাকতে শুরু করি। আমরা পরিষ্কার কাপড় ও মানসম্মত খাবার সবকিছুই পেয়েছিলাম, কিন্তু আমার শরীরে হঠাৎ করেই এই চিহ্নগুলো চলে এসেছিল। ধীরে ধীরে এই চিহ্নগুলো বাড়তে থাকে আর একদিন আমাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নেয়। আমাকে ডেমনদের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় আর গিমা আমাকে সারা জীবনের জন্য তার গোলাম বানিয়ে নেয়। আমার পরিবার আবারও রাস্তায় চলে আসে আর আমাকে ছাড়া তাদের অবস্থা আগের থেকেও আরো বেশি খারাপ হয়ে যায়। আর তখন থেকে আমি সবসময় তাদের চিৎকার ও কান্না করার শব্দ শুনতে পাই। এটা সবসময় আমাকে আমার ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেয়। আর তুমিও কখনো তোমার এই ডেমনের চিহ্নগুলো থেকে পালাতে পারবে না। এটা শুনে রুমি তার উপর রাগান্বিত হয়ে যায়। জিনু বলে, আমিও প্রথমে তোমার মতো কিচ্ছু বিশ্বাস করিনি, তবে তোমার যখন এই সত্যিটা একসেপ্ট করার মাইন্ডসেট হবে তখন তুমি আমার সাথে যোগাযোগ কইরো। এটা বলে সে চলে যায়। রুমি আবারও তার বাড়িতে ফিরে আসে এবং তাদের পরবর্তী গানের উপর সমস্ত এনার্জি দিয়ে কাজ করতে শুরু করে। একদিন রুমি যখন নিজের রুমে বসেছিল তখন সেখানে মীরা আসে আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি মানুষদের চেহারা দেখে তাদের মনের খবর বুঝে ফেলতে পারি, আর ইদানিং আমার মনে হচ্ছে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ। যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো। রুমি বলে, না, কিচ্ছু হয়নি, সবকিছু একদম ঠিক আছে। তখন রুমি জিনুকে একটা চিঠি পাঠিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তারা একসাথে দেখা করলে রুমি বলে, আমার কাছে একটা উপায় আছে যেটার মাধ্যমে তুমি তোমার এই ডেমন হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। জিনু বলে, সেটা কি? রুমি বলে, সেটা হলো আমাদের কিছুদিন পরে যেই আইডল অ্যাওয়ার্ডস নামে একটা শো আসছে, ওই অনুষ্ঠান যেন সফল হয় এতে আমাদেরকে সাহায্য করতে হবে। কারণ ওই অনুষ্ঠানটা সফলভাবে হয়ে গেলে হরমোন সম্পূর্ণভাবে সিল হয়ে যাবে আর তখন তুমি একেবারে মুক্ত হয়ে যাবে। সমস্ত ডেমনরা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে আর আমার শরীরের এই চিহ্নগুলোও দূর হয়ে যাবে। আর এই সব কিছু হয়ে যাওয়ার পর তুমি এখানে চলে এসো, ডেমনদের দুনিয়া থেকে অনেক দূরে। এখানে তোমার ওই আওয়াজগুলো সবসময় কানে বাজবে না। জিনু বলে, তোমার এরকম কেন মনে হয় যে হরমোন সিল হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব? রুমি বলে, কারণ আমার শরীরে এই ডেমনের চিহ্নগুলো একটা ভুলের কারণে হয়েছে যখন আমার জন্ম হয়েছিল। তাই আমাকে এটা বিশ্বাস করতে হবে যে যদি এত কিছু করার পরেও তুমি মুক্ত হতে না পারো তাহলে আমিও মুক্ত হতে পারবো না। জিনু এই কথাগুলোর তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না। তাই রুমি যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে জিনু তার হাত ধরে ফেলে আর এটার কারণে তারা দুইজনই অনেক লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। রুমি তার মোবাইলে দেখতে পায় তাদের ভক্তরা তাদের গোল্ডেন সংটা লাইভে শোনার জন্য অনেক ডিমান্ড করছিল। তারপর যখন তারা আগামীকালকের অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছিল তখন রুমি বলে, আমার এই গানের লিরিক্স তেমন একটা ভালো মনে হচ্ছে না, মানে আমরা ডেমনদেরকে রোস্ট করতে গিয়ে গানটাকে অনেক খারাপভাবে লিখে ফেলেছি। মীরা বলে, কিন্তু এখন আমরা চাইলেও নতুন একটা গান লিখতে পারবো না, আমাদের কাছে একদমই সময় নেই।
আইডল অ্যাওয়ার্ডসের শোটা আগামীকালকেই হবে। রুমি বলে, তাহলে আমার মনে হয় না আমি কালকে গান গাইতে পারবো। তখন সেখানে ববি এসে তাদের সাথে কথা বলতে থাকে। তখন তারা অনুভব করে আশেপাশে কোথাও ডেমনদের আক্রমণ হয়েছে। তারা দ্রুত একটা ট্রেনের উপরে চলে আসে আর ডেমনদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতেই মীরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলবে তোমার কি হয়েছে? তুমি আমাদের থেকে কিছু একটা অবশ্যই লুকাচ্ছ, কি হয়েছে বলো আমাদেরকে। এই কথা নিয়ে তারা দুইজন ঝগড়া করতে শুরু করে। তখন ট্রেনটা টানেল থেকে বের হলে তারা সামনে অনেক বেশি পরিমাণে ডেমনদেরকে দেখতে পায়। কিন্তু রুমি কিছু একটা চিন্তা করে ওই ডেমনদের সাথে লড়াই করতে পারছিল না। কিছুক্ষণ পর তারা ট্রেনের ভিতরে এসে দেখতে পায় ওই ডেমনরা সব যাত্রীদের রুহকে চুরি করে নিয়েছে। তারা মন খারাপ করে ট্রেন থেকে নেমে মীরা রুমিকে বলে, তোমার এই গানটা পছন্দ কিনা এটা এখন ভাবার সময় নেই, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য এই গানটা গাইতেই হবে। জয়ী বলে, তোমার গলার কণ্ঠ ছাড়া আমরা কোনোভাবেই এই যুদ্ধটা জিততে পারবো না। এটা শুনে রুমি তাদেরকে ওয়াদা করে যে আমি এই যুদ্ধটা অবশ্যই জিতব। তারপর রুমি আবারও জিনুর সাথে দেখা করে আর বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? তুমি কি আগামীকালকে আমাদেরকে সাপোর্ট করবে? জিনু বলে, তোমার পরিকল্পনার সাথে আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। রুমি বলে, আমি আমার সারা জীবন আমার শরীরের এই চিহ্নগুলোর কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি সত্যি থেকে দূরে পালানোর চেষ্টা করেছি, আর আমি যতই দূরে পালিয়ে গিয়েছি ততই আমার নিজের উপর লজ্জা হচ্ছিল। এটা ধীরে ধীরে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে শেষ করে দিচ্ছে, আমার ভয়েস। কিন্তু যখন থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি, আমি যখনই তোমার সাথে কথা বলি তখনই কিভাবে জানি আমি বুঝতেই পারি না আমার ভয়েসটা কিভাবে যেন ঠিক হয়ে যাচ্ছে। রুমি আর জিনু এখানে একসাথে আরো একটা গান গাইতে শুরু করে। এই গানটা শেষ হলে তাদের দুইজনেরই অনেক ভালো লাগে। জিনু বলে, আগামীকালকে আমি তোমার সাথে থাকব, আর তুমি যেন জিতে যাও এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুনে রুমি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন জিনু হঠাৎ করে ডেমনদের দুনিয়ায় চলে আসে। গিমা তাকে বলে, তোমার কি মনে হয় তুমি ওই মেয়েটার সাথে যেই পরিকল্পনা করেছো এতে তুমি মুক্ত হতে পারবে? তুমি এটা ভুলে যেও না, তোমার কানে তোমার পরিবারের যেই চিৎকার আর কান্নার শব্দ ভাসে ওইটা আমি চাইলে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারি। গিমা জিনুর মাথায় তার পরিবারের কথা স্মরণ করিয়ে দেয়। এতে জিনু অনেক অস্বস্তি ফিল করতে থাকে। গিমা বলে, তুমি তোমার এই বাস্তবতা থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। অন্যদিকে রুমি তার বাড়িতে ফিরে আসে। পরের দৃশ্যে রুমি যখন তার বান্ধবীদের সঙ্গে বসেছিল তখন তার বান্ধবীরাও বলে, আজকে আমরা ডেমনদের রোস্ট করা নিয়ে যেই গান বানিয়েছি ওইটা আসলেই সুন্দর হয়নি। এই গানটা আমাদেরই পছন্দ হয়নি, তাহলে আমাদের ভক্তদের কিভাবে পছন্দ হবে? রুমি বলে, আমরা আগামীকালকে আমাদের গোল্ডেন যেই গান রয়েছে ওই গানটা গাইব, কারণ আমরা তিনজন একসাথে মিলে শেষবার যেই গানটা বানিয়েছিলাম যেটা অসাধারণ হয়েছে সেটা এই গানটাই। এই কথায় সবাই সম্মতি জানায় এবং আগামীকালকের অনুষ্ঠানের জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অনুষ্ঠান যখন শুরু হয় তখন একটা লোক বলে, একদিকে রয়েছে হান্ট্রিক্স, যারা বিগত 5 বছর ধরে একটানা ইন্টারন্যাশনাল আইডল অ্যাওয়ার্ডসের পুরস্কার জিতেছে, আর আরেকদিকে রয়েছে সাজা বয়েস, যারা সম্প্রতি এসে তাদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে। আজকের এই প্রতিযোগিতায় যাদের গান দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ হবে তারাই জিততে পারবে। তারপর শো শুরু হলে প্রথমে হান্ট্রিক্স স্টেজে এসে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর এরা দুইজন যখন 20 সেকেন্ডের একটা ব্রেক নেওয়ার জন্য স্টেজের এই পাশে আসে তখন দেখতে পায় দুইটা ডেমন ববিকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। তারা যখন দৌড়ে সেখানে যায় তখন দেখতে পায় এটা ডেমনদের একটা পরিকল্পনা ছিল। এদিকে রুমি যখন গান গাচ্ছিল তখন হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে ওই গানটা বাজতে শুরু করে।
যেটা তারা ডেমনদেরকে রোস্ট করে বানিয়েছিল। এই গানটা শুনে রুমি অবাক হয়ে যায়। মীরা আর জয়ী এসে স্টেজে রুমির সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। তারা রুমির শরীরে যেই ডেমনদের চিহ্ন রয়েছে সেটা সবাইকে দেখিয়ে দেয় আর বলে, তুমি কোনো মানুষ না, তুমি একটা শয়তান, তোমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই একটা ভুল ছিল। এইসব দেখে রুমি অনেক কষ্ট পায় এবং জোরে একটা চিৎকার করে। তার চিৎকারের কারণে সেখানে সব লাইটগুলো ভেঙে যায়। আসলে এতক্ষণ মীরা আর জয়ী সেজে দুইটা ডেমন রুমির সাথে এগুলো করেছে। আর আসল মীরা আর জয়ী এখানে এসে রুমির শরীরে এইসব চিহ্ন দেখে অবাক হয়ে যায় আর রুমিকে দেখে ভয় পেতে থাকে। তারা বলে, তুমি এই চিহ্নর কথা আমাদের কাছ থেকে এত বছর ধরে লুকিয়ে রেখেছিলে। রুমি বলে, আজকে এই চিহ্নগুলো চলে যাওয়ার কথা ছিল। আমি জিনুর সাথে কথা বলেছিলাম, আমরা একসাথে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। তারা বলে, তার মানে তুমি ডেমনদের সাথে মিলে কাজ করছো? রুমি বলে, না, আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম। আমি নিজেকে আর সবকিছুকে ঠিক করার চেষ্টা করছিলাম যাতে আমরা একসঙ্গে থাকতে পারি আর আমাদের কাজ করতে পারি। তারা বলে, আমরা একসাথে কিভাবে থাকতে পারি? তুমি আমাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে রেখেছিলে। তারা রুমির কোনো কথাই বিশ্বাস করছিল না। রুমি রাগ করে বলে, তোমরা আমার সাথে এমনটা কেন করছো? রুমির রাগ করার কারণে তারা হরমোনের উপরে একটা লাল দাগ দেখতে পায় আর এভাবে রুমির দিকে অস্ত্র তাক করে ধরে। এটা দেখে রুমি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর দৌড়ে জিনুর কাছে এসে বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? জিনু বলে, আমি তোমাকে এখন পর্যন্ত যা কিছু বলেছি সবকিছু মিথ্যা বলেছি। আমি আমার পরিবারকে নিজেই ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র টাকার জন্য। আমি আমার মা বোনকে ছেড়ে নিজে ভালো থাকার জন্য গিমার সাথে একটা চুক্তি করেছিলাম। রুমি বলে, না, তুমি একজন ভালো মানুষ ছিলে। তারপর গিমা তোমাকে দিয়ে এগুলো করিয়েছে। গিমা তোমার মাইন্ডকে কন্ট্রোল করছে, তোমার নিজের সাথে যুদ্ধ করতে হবে। জিনু চিৎকার করে বলে, সব সত্যি, আমি ইচ্ছে করে এগুলো করেছিলাম আর এখন কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না। রুমি বলে, এখনো কিচ্ছু হয়নি, সবকিছু ঠিক করা সম্ভব। জিনু বলে, তুমি নিজেকে দেখো, তুমি কি নিজেকে ঠিক করতে পেরেছো? তুমিও আমার মতোই একটা ডিমন। আমাদেরকে এভাবেই দুঃখ কষ্টের সাথে দিন কাটাতে হবে, আর সেটাও সারা জীবনের জন্য। এগুলো বলে জিনু অদৃশ্য হয়ে যায়। এগুলো শুনে রুমি অনেক হতাশ হয়ে যায়। ওইদিকে দেখা যায় টিভিতে বলছিল আজকে হান্ট্রিক্স পুরো দুনিয়ার সামনে তাদের ব্যান্ডটাকে ভেঙে ফেলেছে, সেজন্য ইন্টারন্যাশনাল আইডল অ্যাওয়ার্ডস এবার সাজা বয়ে জিতেছে। মীরা আর জয়ী দেখতে পায় ওই অনুষ্ঠানটা সফল না হওয়ার কারণে হরমোন ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। ওইদিকে ববি তার মোবাইলে দেখতে পায় তাদের হান্ট্রিক্সের ফ্যান ফলোয়ার ধীরে ধীরে কমতে কমতে সবার লাস্টে চলে এসেছে। তখন ববি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়েসটা বলে, তুমি ওদেরকে একসঙ্গে জুড়ে রাখতে পারোনি, এখন তুমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছো। তুমি একা একা কি করবে? আমাদের কাছে চলে আসো। এই কথা শোনার পর মনে হচ্ছে ববি কেমন জানি সম্মোহিত হয়ে গিয়েছে। তখন টিভিতে সাজা বয়েস চলে আসে। জিনু বলতে থাকে, আজকে হান্ট্রিক্সকে ভেঙে যেতে দেখে সবার মনটাও ভেঙে গিয়েছে, তাই আপনাদের মন ভালো করার জন্য আমরা আজকে রাতে নামসান নামক টাওয়ারে আমাদের একটা লাইভ শো রেখেছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। দেখা যায় সব মানুষেরা একদম পুতুলের মতো করে হাঁটতে হাঁটতে জিনু এইমাত্র যেই টাওয়ারের কথা বলল ওই টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মীরা আর জয়ীকেও দেখে মনে হচ্ছে তারাও সম্মোহিত হয়ে গিয়েছে। অন্যদিকে রুমি সেলিন নামক ওই মহিলার কাছে আসে, যে রুমিকে একজন মায়ের মতো করে বড় করেছে। রুমি বলে, আমি মনে করেছিলাম আমি সব ঠিক করতে পারবো, কিন্তু আজকে আমি হেরে গিয়েছি। আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না। আপনি জানতেন যে আমার জন্ম হওয়াটাই একটা বড় ভুল ছিল, তাহলে আমাকে ছোটবেলাতেই মেরে ফেলেননি কেন? রুমি তলোয়ার ধরে বলে, আপনার অনেক আগে যেই কাজটা করা ছিল এটা এখনই করে দিন। আমি যেটা বানাতে এসেছিলাম এটা ধ্বংস করার আগেই আমাকে শেষ করে দিন। সেলিন বলে, আমি এটা করতে পারবো না। তোমার মা যখন মারা গিয়েছিল তখন আমি ওনাকে ওয়াদা করেছিলাম যে আমি তোমার সবকিছুর খেয়াল রাখবো। সবাই সবসময় আমার মাথায় শুধু একটাই কথা ঢোকানোর চেষ্টা করেছিল, যে তোমার জন্ম হওয়াটা আসলেই একটা ভুল, কিন্তু আমি ওই সব কথা আমার মাথা থেকে বের করে দিয়েছি আর তোমাকে গ্রহণ করেছি। আমি তোমাকে অনেক ভালো একটা জীবন দিতে চেয়েছিলাম, আর এটা দেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করেছি। রুমি বলে, কিন্তু আপনি সারা জীবন আমাকে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে থাকতে বলেছেন। সেলিন বলে, ওইটা শুধুমাত্র তোমার শরীরের এই চিহ্নগুলো দূর হওয়া পর্যন্ত।
এখনো আমরা তোমার শরীরের সব চিহ্নগুলো দূর করে সব ঠিক করতে পারবো। আমি মীরা আর জয়কে বুঝিয়ে দিব যে ওই সব কিছু একটা মিথ্যা ছিল। গিমা তোমাদেরকে আলাদা করার জন্য এগুলো করেছে। রুমি বলে আমি আর লুকিয়ে থাকতে চাই না, আর সবার কাছে মিথ্যা কথাও বলতে চাই না। সেলিন বলে এরকম না, এখনো সব ঠিক করা সম্ভব। রুমি বলে আপনি কেন বুঝতে পারছেন না, এই চিহ্নগুলোই আমার বাস্তবতা। আমি যত যাই করি এই বাস্তবতা থেকে পালিয়ে যেতে পারবো না। এগুলো বলে রুমি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সব মানুষেরা যখন এখানে চলে আসে তখন সাজা বয়েজ স্টেজে এসে একটা গান গাইতে শুরু করে। সব মানুষেরা তাদের গান শুনে তাদের প্রতি আরো আকৃষ্ট হতে থাকে। তাদের গানটা যখন শেষ পর্যায়ে চলে যায় তখন সেখানে রুমি চলে আসে। গিমা বলে তুমি এই অবস্থায়ও এখানে চলে এসেছো, তুমি এখানে এসে কি করবে? তুমি কখনোই দুনিয়াকে পরিবর্তন করতে পারবে না। তুমি নিজেকে দেখো, তুমি তো নিজেকেই পরিবর্তন করতে পারোনি। আর এখন সবাই জেনে গিয়েছে যে তুমি একটা ডেমন, আর এখন হরমোনও ভেঙে গিয়েছে, তুমি কিচ্ছু করতে পারবে না। রুমি বলে হ্যাঁ আমি সবকিছুই জানি, আর সেজন্যই এখন আমরা নতুন একটা হরমোন বানাবো। আমরা হচ্ছি হান্টার্স, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে ডেমনদেরকে শেষ করি। এটা বলে রুমি এখানে তারা নতুন একটা গান গাইতে শুরু করে। এই গানে সে বলছিল আমি আমার শরীরের এই চিহ্নর কারণে নিজেকে সবসময় লুকিয়ে রাখতাম, এটা আমার একটা দুর্বলতা ছিল, কিন্তু আমি এটাকে আর লুকিয়ে রাখতে পারবো না। রুমির এই গানটা শুনে তার দুইজন বান্ধবীর সম্মোহন ভেঙে যায় এবং তারাও রুমির সাথে মিলে এই গানটা কন্টিনিউ করতে থাকে। তাদের এই গানটা বন্ধ করার জন্য গিমা অনেকগুলো ডেমনদেরকে তাদের উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। তারা ডেমনদের সাথে ফাইট করতে করতেই গান গাইতে থাকে এবং তাদের এই গানটা শুনে সকল মানুষের ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে শুরু করে। সবাই ধীরে ধীরে আবারও নর্মাল হতে থাকে। কিছুক্ষণ পার হওয়ার পর গিমা তাদের এই গানটা শুনে অনেক বিরক্ত হয়ে যায় আর বলে তোমাদের এই ভয়েস আমাকে কোনোদিনও হারাতে পারবে না। এটা বলে সে এভাবে রুমির উপর আক্রমণ করে। রুমির তলোয়ার এই আক্রমণটা সহ্য করতে পারছিল না। এটা দেখে জিনু তাকে বাঁচানোর জন্য ওই আক্রমণের সামনে চলে আসে। জিনু রুমিকে বলে আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। জিনু ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। রুমি কান্না করতে করতে বলে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। জিনু বলে তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। এটা বলে জিনু চিরকালের জন্য শেষ হয়ে যায় এবং জিনুর রুহের পাওয়ার রুমির হাতে আসলে তার তলোয়ার আরো পাওয়ারফুল হয়ে যায়। তখন সমস্ত দর্শকরা রুমির বানানো গান গাইতে শুরু করে এবং তাদের প্রত্যেকের রুহের পাওয়ার তাদের কাছে চলে আসে। তারা গান গাইতে গাইতে এই গানের পাওয়ার দিয়ে গিমাকে শেষ করে দেয় আর পৃথিবীর উপরে আরো একটা হরমোন তৈরি করে দেয়। সবকিছু একদম ঠিক হয়ে যায়।